ফিজিক্স ফার্স্ট পেপারের মধ্যে সবচেয়ে সহজ একটা চ্যাপ্টার যদি বলি তাহলে সেটা হবে যে আদর্শ গ্যাস আর ভৌত জগৎ যেটা আছে ওটা আসলে কোনো চ্যাপ্টারের পর্যায়ে পড়ে না। তো আদর্শ গ্যাসের মধ্যে তোমার সব মিলে টাইপ আছে হলো 6টা। এই 6টা টাইপের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হল যেটা সেটা হলো যে এই যে হ্রদের গভীরতা, তারপর হলো বর্গমূল গড় বর্গবেগ, তারপর হলো এখান থেকে গতিশক্তিটা আসে, আর হলো এখান থেকে শিশিরাঙ্ক বা আপেক্ষিক আর্দ্রতা। ফর্মুলাটা যেটা আছে ওইটা একটু খেয়াল করবা, এখানের ফর্মুলাটাতে আমরা কি পড়ি নর্মালি? আচ্ছা, আমরা নর্মালি ফর্মুলা কি পড়ি? স্মল এফ বাই ক্যাপিটাল এফ না? এটা তো পড়ি, কিন্তু অনেক সময় হয় কি যে তোমার সংজ্ঞাটা বদলায় দেয়। স্মল এফ এর জন্য যেই সংজ্ঞাটা হয় বা যেটা ডিফাইন করা থাকে ওইটা করে কি ক্যাপিটাল এফ দিয়ে দেয়, আর ক্যাপিটাল এফ এরটা দিয়ে দেয় স্মল এফ এর মধ্যে। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে কেয়ারফুল থাকা লাগবে যে আমার কোয়েশ্চেনে কি বলছে, আনসার কি চাইতেছে। এটা হয়তো বা গত বছর করছিল যে ওরা করছে কি যে স্মল এফ যেটা দিয়ে আমরা নর্মালি আইডেন্টিফাই করি ওইটা ক্যাপিটাল এফ দিয়ে দিছে, আর ক্যাপিটাল এফ একটা দিয়ে দিছে স্মল এফ। তো ম্যাক্সিমামের এটা ভুল হয়েছিল। যাই হোক, আমরা পড়া শুরু করে দিই। এটা খুব ছোট একটা চ্যাপ্টার, এখানে বেশিরভাগ জিনিসই হলো থিওরিটিক্যাল। তো এইখানে দেখো আমাদের হলে প্রথম যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে বাস্তব গ্যাসগুলো কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে। সেটা হলো যে উচ্চ তাপমাত্রা আর নিম্ন, সরি, উচ্চ তাপমাত্রা আর হলো নিম্ন চাপে। তো এই জিনিসটা হলো যে খুব বেশি বার আসছে, এখন মনে হয় আসেও না। আগে এতবার আসতো যে এখন এটা মনে হয় তেমন একটা ইম্পর্টেন্স নাই, বাট এটা মনে রাখা ভালো। তারপরে হলো গিয়ে যে একটা আদর্শ গ্যাসের সমীকরণ কি, পিভি ইকুয়াল টু এনআরটি। এখানে এন হলো মোল সংখ্যা আর মোল ইকুয়াল টু স্মল এম বাই ক্যাপিটাল এম। স্মল এম হলো গ্রামে প্রকাশিত ভর, আর এম হলো ক্যাপিটাল এম হলো আমাদের আণবিক ভর। এই তারপরে হলো যে এখানে দেখো কিছু সূত্র দেয়া আছে, কয়েকটা 3টা সূত্র দেয়া আছে। বয়েলের সূত্রতে হলো তাপমাত্রা স্থির, চার্লসের সূত্রতে হলো চাপ স্থির, আর হলো চাপীয় সূত্রতে হলো আমার আয়তন স্থির। এই জিনিসটাতে অনেকে প্যাচ লাগায় যে চাপীয় সূত্র তাহলে তো চাপ স্থির হবে, তুমি কিন্তু এই জিনিসটা একটু খেয়াল রাখো। আর এগুলার কতগুলো গ্রাফ আছে, গ্রাফগুলো তোমরা নিজেরা দেখে নিও, ভার্সিটি কোয়ার কোশ্চেন ব্যাংকে তোমরা পেয়ে যাবা। তারপরে এখানে কিছু জিনিস আছে যে প্রমাণ তাপমাত্রা, প্রমাণ চাপ, কক্ষ তাপমাত্রা, কার্ভেলিয়ান গ্যাস ধ্রুবক। এই জিনিসগুলো তোমরা একটু দেখে নিবা, এগুলো হলো কাইন্ড অফ মুখস্থের জিনিস। আর এটা খুব ইম্পর্টেন্ট একটা থিওরি যে তাপমাত্রা বাড়ালে গতিশক্তি ও চাপ বাড়ে। এটা থেকে মানে সরাসরি এই লাইনটা থেকে এমসিকিউ আসে। তো এইটা পড়ে রাখো। এখন আমরা প্রবলেম সলভে যাই কিছু, কারণ এখানে আসলে তোমরা সবকিছু পড়ে আসছো, তোমাদের এখন ডিটেলসে পড়ানোর তেমন কিছু নাই। প্রবলেম সলভ করলে হয়তো বা তোমাদের ভালো হবে। এখানে আমাদের বলছে কি যে এটা হলো ঢাবির প্রশ্ন গত বছরের। এখানে বলছে যে দুইটি পরমাণুক আদর্শ গ্যাস পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় আছে। আমাকে কি পয়েন্ট গুলো খুঁজে বের করতে হবে। এখানে হলো বলছে যে তাপীয় সাম্যাবস্থায় আছে, আর এ গ্যাস এম ভরের অণু দ্বারা গঠিত এবং বি গ্যাস 4m ভরের অণু দ্বারা গঠিত। এ গ্যাসের আয়তন বি গ্যাসের আয়তনের দ্বিগুণ। এই লাইনটা ইম্পর্টেন্ট। তারপর আমাকে বলছে কি এদের চাপের অনুপাত বের করতে বলছে। তাপীয় সাম্যাবস্থা থাকলে জিনিসটা কি হয়? তাপীয় সাম্যাবস্থা থাকলে তোমার হলো গিয়ে দুইটার গতি শক্তি সমান হয়। আর হাফ P1V1 ইকুয়াল টু হাফ P2V2। তো সেই ক্ষেত্রে উভয় পাশ থেকে যদি আমি হাফ হাফ কেটে দিই তাহলে আমার কি থাকতেছে? PA VA ইকুয়াল টু PV VB। আমার চাইছে কি PA/PB, PA/PB। আমার এখানে বলে দিছে কি যে এ গ্যাসের আয়তন হলো বি গ্যাসের আয়তনের দ্বিগুণ, VB। তাহলে আমার এখানে আমি কি লিখতে পারি? এখানে আমি লিখতে পারি হলো গিয়ে VB VA। আর ভি এর পরিবর্তে আমি কি লিখতে পারি? টুয়াইস VB। কাটাকাটি যাইলে আমার হাফ থাকে, আর এটাই হলো আলটিমেটলি আমার আনসার। PA/PB এর অনুপাত হবে হলো 1:2 বা হাফ। তারপরে দেখো এখানে সমস্যা, এখানে বলছে যে যদি 30°C তাপমাত্রায় একটা চাপের মাপ দেয়া আছে যে এই চাপে একটি গ্যাসকে সমউষ্ণ প্রক্রিয়ায় 3 গুণ আয়তনে প্রসারিত করা হয়, তবে গ্যাসটির চূড়ান্ত চাপ কত? আমার হলো চাপ বের করতে বলছে। আমার এখানে দেওয়া আছে হলো গিয়ে যে সমউষ্ণ প্রক্রিয়াতে আমার কি স্থির থাকে? তাপমাত্রা স্থির থাকে। তো সেই ক্ষেত্রে আমার কি হবে? P1V1 ইকুয়াল টু P2V2 হবে। আমার চাইছে কি চূড়ান্ত চাপ, মানে হলো আমার P2 বের করতে বলছে। তাহলে আমার হবে কি আনসার? P1V1/V2। তো P1 আমার যাই আছে। এখানে আরেকটা জিনিস খেয়াল করো যে আমার সম্পর্কটা কি, পি আর ভি এর মধ্যে সম্পর্ক কি আমার হলো ব্যস্তানুপাতিক না? তো সেই ক্ষেত্রে যদি আমার 3 গুণ আয়তন প্রসারণ করা হয় তাহলে হবে আমার চূড়ান্ত চাপ কত হবে? 1/3 হবে।
এটার 1/3 কত? 6 রে যদি আমি 1/3 করি তাহলে আমার 2 আসবে, আনসার হবে হলো আমার 2 × 10⁵ এভাবে করতে পারো, আবার এখানে মানগুলা বসায়ও করতে পারো। তবে এই যে সম্পর্কগুলা মনে রাখা, পি এর সাথে ভি এর সম্পর্ক কি, তারপরে পি এর সাথে টি এর সম্পর্ক কি, কখন কোন ক্ষেত্রে কোন সম্পর্কটা, ওগুলো অ্যানালাইসিস করে বসাইলে তাড়াতাড়ি হবে। আশা করি এই এই টপিকে তোমাদের কোনো প্রবলেম নাই। হ্রদের গভীরতাতে যাই, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। এখানে হলো মানে মেইনলি মোস্ট প্রবাবলি বেশিরভাগ ক্ষেত্রে আয়তন থেকে আসে। তো তোমরা সবগুলোই মনে রাখবা। টেকনিকটা হলো কি, আয়তন জিনিসটা কি, আয়তন হলো কিউব না। তারপর ক্ষেত্রফল কি, ক্ষেত্রফল হলো স্কয়ার। আর ব্যাস বা ব্যাসার্ধ হলো কি, এটা তো একটা একমাত্রিক জিনিস। তো এখন দেখো, আমাকে যখন আয়তন বলে দিবে, তখন আমি এইচ মানে এটা হলো আমার হ্রদের গভীরতা, এটা বের করবো হলো n-1 × 10.2। এখানে এই জিনিসটা না আসলে ভ্যারি করে, এক এক সময় এক একটা। তো এখানে তোমাদের যদি অপশন দেওয়া থাকে, মনে করো অপশন গুলো এমন দেওয়া থাকে যে হিউজ ডিফারেন্স থাকে, তো সেই ক্ষেত্রে তুমি নিজেই বুঝতে পারবা যে কোনটা তোমার আনসার হবে। কিন্তু গতবার জিএসটি তে করছিল কি, যে অপশন গুলা এমন বাজে লেভেলের দিছিল যে তুমি আসলে আইডেন্টিফাই করতে পারবে না যে কোনটা কারেক্ট আনসার। একমাত্র এক্সামিনার যে আছে সে বলতে পারবে যে কোনটা কারেক্ট আনসার। তো এটা আসলে ঝড়ে বক পড়ার মতো অবস্থা হয়ে গেছিল। তো সেই ক্ষেত্রে আয়তন যখন বলবে, আয়তন হলো আমার 3, কিন্তু আমি আয়তনের সময় নিব হলো n-1। ক্ষেত্রফলটা সেম থাকবে, ক্ষেত্রফল হলো যেহেতু আমার 2 থাকে, n² - 1। ব্যাস বা ব্যাসার্ধ দেওয়া থাকলে তখন হবে হলো আমার n³ - 1, আর হলো এটা হলো আমার ধ্রুবক সবসময় থাকবে। আমরা কিছু প্রবলেম সলভ করলে হয়তো বুঝতে পারবো। এই যে দেখো, এই কোশ্চেনটার কথা বলতেছিলাম, যে এখানে দেখো অপশন গুলা খেয়াল করো। এটা হলো 10, 10.1, 10.2, 10.3। আনসার ওরা নিচে কি 10.3, বাট আমরা শর্টকাটে করছি কি, আমরা শর্টকাটে সবসময় করছি না যে 10.2। আচ্ছা, এখন আমরা কোয়েশ্চেনটা দেখি। কোয়েশ্চেনে কি বলছে যে আয়তন দেয়া আছে, আয়তন দেওয়া থাকলে আমার ফর্মুলা কি হবে, h = n-1 ইন্টু 10⁻² হওয়ার কথা। তো n এর যেহেতু আমার দ্বিগুণ হয়েছে 2 - 1, তাহলে আমার 1 × 10⁻² হইলে আনসার হয়ে যেতেছে। আমি নিজেও 10⁻² দাগাই দিয়ে আসছিলাম, আমি নিজেও 10⁻² দাগাই দিয়ে আসছিলাম, কিন্তু পরে যখন নাকি আসছি এটা কনফিউশন ছিল। ইভেন যত জায়গায় সলিউশন দিছিল, ভাইয়ারা নিজেরাও কনফিউজড ছিল। হোয়াট এভার, এরকম অপশন দেওয়া থাকবে না, এরকম আহামরি বা এরকম উল্টাপাল্টা অপশন দেয় না সহজে। অন্যান্য কোশ্চেন ব্যাংক তোমরা অ্যানালাইসিস করলে দেখতে পারবা যে অপশনে হিউজ ডিফারেন্স থাকে। একটা থাকে মনে করো 100 নিচে। আচ্ছা, কেউ একটু স্ক্রিনে দাগাদাগিটা অফ করো। 100 নিচে থাকে, আরেকটা থাকে 100-র উপরে, বা আহ, আরেকটা থাকে 1000 এরকম, বা আরেকটা থাকে হলো 10-এর ছোট, এরকম অপশন থাকে। তো তুমি ইজিলি আইডেন্টিফাই করতে পারবে কোনটা তোমার আনসার হবে। তারপরে দেখো এখানে একটা কোশ্চেন, 3 নাম্বার কোশ্চেন যেটা আছে, সেখানে আমাদের বলছে কি, একজন ডুবুরি হ্রদের তলদেশে কাজ করার সময় এই যে 2 সেন্টিমিটার কিউব আয়তনের বুদবুদ উপরের দিকে প্রবাহিত হচ্ছে। পানির উপরিতলের বুদবুদের আয়তন হলো 4 সেন্টিমিটার কিউব, কিন্তু তাপমাত্রা অপরিবর্তিত থাকে। যদি বায়ুমণ্ডলীয় চাপ আমার 10 মিটার পানির নিচের চাপের সমান হয়, হ্রদের গভীরতা কত? এখানে আমার দেয়া আছে এটা কি, আয়তন দেয়া আছে। তো সেই ক্ষেত্রে আমার h = কত হবে, n-1 ইন্টু, আমার যেহেতু এখানে তোমার চাপ দেয়া আছে, তো সেই ক্ষেত্রে আমার হলো এখানে, আচ্ছা। আচ্ছা এখানে আমরা হলো 10 নিব। তো আমার এখানে দেখো 2 ছিল 4 হয়েছে, তার মানে কি দ্বিগুণ হয়েছে না? 2 ছিল 4 হয়েছে, দ্বিগুণ হয়েছে, তাহলে এখানে হলো 2 - 1। 2 - 1 করলে 1 আসে। আলটিমেটলি আমার আনসার 10 এর কাছাকাছি কিছু আসবে। যদি তুমি দশমিক নিতে চাও নিতে পারো, দশমিক নিলে আমার 10.2 আসবে। অপশন গুলা তুমি যদি খেয়াল করো, এই এই কোশ্চেনটাতে যদি তোমরা যাও অপশন গুলা দেখো, ওই 10 এর কাছাকাছি একটা অপশনই আছে, আর ওইটাই আমাদের আনসার হবে। সেকের ক্ষেত্রে আমি পার্সোনালি যেটা বলবো, যে সেকের ক্ষেত্রে এরকম কিছু করে না। তোমার যদি অপশনটা কাছাকাছি হয়, বা তোমার যদি ফর্মুলাটা সেম থাকে, যেহেতু রিটেন খাতা, তোমার ফর্মুলাটা যদি ঠিক লিখতে পারো, তোমাকে নাম্বার দিয়ে দিবে। ওটা নিয়ে ঝামেলা করবে না। নাম্বার কাটে মূলত হলো গিয়ে তোমার যদি তোমার আনসার ভুল যায় তখন, কিন্তু কাছাকাছি মান দিলে তোমার আনসারটা ভুল যাবে না। আচ্ছা, টাইপ 3 তে আমরা যাই। হ্রদের ক্ষেত্রে এরকম খুব কঠিন কোয়েশ্চেন আসে না, বাট এই টপিকটা ইম্পর্টেন্ট, এটা রিপিট হয়, অনেক বেশি কোয়েশ্চেন আসে এখান থেকে। এখন টাইপ 3, এই টাইপটার ক্ষেত্রে সিআরএমএস টাই বেশিরভাগ আসে। আরো টোটাল তিনটা আছে, একটা হলো গিয়ে সম্ভাব্য বেগ, তারপরে হলো গিয়ে এটা হলো গিয়ে আচ্ছা, এটা হলো বর্গমূল গড় বর্গবেগ, বাংলায় বলতে গেলে একটু প্যাচ লাগে। তো আমরা এটাকে সিআরএমএস ই বলবো। তো সিআরএমএস এর ফর্মুলা আছে কিন্তু দেখো 4টা। মেইনলি যেটা বেশি কাজে লাগে সেটা হলো এইটা, আর এইটার সাথে যেই সম্পর্কটা আমরা সবসময় বেশি ইউজ করি সেটা হলো এইটা। এই ফর্মুলাটা ইউজ করে অনেকগুলা এমসিকিউ আমাদের সলভ করা লাগবে। তোমরা ফর্মুলা গুলা চেক করো একটু, স্লাইড দিয়ে দিব।
তারপরে নিজেরাও কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা। আপাতত আজকে আমি কোয়েশ্চেন সলভ করার উপর ফোকাস দিতেছি। এখানে দেখো একটা কোয়েশ্চেন বলে দিছে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেনের মোল গড় বর্গবেগ কত হবে। এইটা হলো যে কাইন্ড অফ অক্সিজেনের ক্ষেত্রে 485 বা 470 72 এরকম একটা মান থাকে, এটা তোমরা মুখস্থ করে রাখবা। টেম্পারেচার যেটা দেওয়া থাকবে ওটাও একটু খেয়াল রাখো। এখানে দেখো তোমাদের কিন্তু নর্মাল যখন তোমরা ভার্সিটিতে এটা আসছে কি জাহাঙ্গীরনগরে অবভিয়াসলি ক্যালকুলেটর এলাও করে না। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু, আচ্ছা স্ক্রিনের দাগগুলা তো যে দিছে ওর রিমুভ করা লাগবে। তারপরে আমি দেখি একটু ট্রাই করি। এ দাগাদাগি করো না তোমরা। আর ভাই আমারে ভাই বলা, সরি আমারে আপু বলা, আমারে ম্যাম বলো না, আমার নিজেরই অকওয়ার্ড লাগে। এত বড় এখনো আমি হই নাই, আমি নিজেও একটা ছোট নাদান বাচ্চা। আচ্ছা, আমাদের জাহাঙ্গীরনগর, এটা যেহেতু জাহাঙ্গীরনগরের কোয়েশ্চেন, আর জাহাঙ্গীরনগরে অবভিয়াসলি ক্যালকুলেটর এলাও করে না, তো সেই ক্ষেত্রে আমাদেরকে এমন কিছু একটা ওয়ে ফাইন্ড আউট করতে হবে যাতে আমাদের কোয়েশ্চেন গুলো আমরা সহজে সলভ করতে পারি। তো অক্সিজেনের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো গিয়ে তোমার এরকম একটা মানই থাকে সব সময়। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে একটু ডিফারেন্স হয়, তো সেই ক্ষেত্রে তাপমাত্রা যেটা দেওয়া থাকবে ওটা একটু খেয়াল রাখো। তো এইখানে যেই ফর্মুলাটা দিছে, সমাধান দিছে, এটা তোমরা করতে পারবা না চাইলেও ক্যালকুলেটর ছাড়া। তো সেই ক্ষেত্রে কিছু মান দেয়া থাকবে, হয়তো বা মেইন বইয়ে বা ভার্সিটি কয়ের কোয়েশ্চেন ব্যাংকে কিছু কতগুলা দেয়া আছে যে এটার ক্ষেত্রে এরকম হয়, ওটার ক্ষেত্রে এরকম হয়, ওই মানগুলো তোমরা মুখস্থ রাখো, তোমাদের জন্য বেটার হবে। আর আমি পার্সোনালি যখন নিজে পড়তাম, অ্যাডমিশন ক্যান্ডিডেট হিসেবে যখন ছিলাম, তখন আমার নোট করা ছিল। তো আমি যখন এখানে শিফট হওয়ার পর আমি কোনো কিছুই নিয়ে আসি নাই, জাস্ট হাত পা আর হলো কিছু কাপড় চোপড় নিয়ে চলে আসছি। তো আমার যদি নোটগুলা থাকতো আমি তোমাদের সাথে শেয়ার করলে হয়তো বা তোমাদের উপকার হইতো। যাই হোক, তোমরা নিজেরা তোমাদের 2.5 মাসের বেশি সময় আছে বা 2 মাসের মতো সময় আছে, তোমরা চাইলে অনেক কিছু করতে পারবা। তো নেক্সট কোয়েশ্চেনে যাই, যে স্থির আয়তনে একটি গ্যাসের তাপমাত্রা বাড়ালে আচ্ছা, কারেন্ট একটু ঝামেলা করছে, কারেন্ট চলে গেছে। আমি এখন ডাটা কানেক্ট করে তোমাদের ইয়ে করতেছি। আচ্ছা দেখো, এখানে যে এমসিকিউটা আছে যে স্থির আয়তনে একটি গ্যাসের তাপমাত্রা বাড়ালে ওই গ্যাসের কি হবে, এখানে অপশন দেয়া আছে যদিও, বাট আমরা থিওরিতে এখানে পড়ছিলাম না শুরুর দিকে, তাপমাত্রা বাড়ালে গতিশক্তি ও চাপ বাড়ে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে আনসারটা কি হবে, জানার কথা যে গতিশক্তি ও তাপ বাড়বে। তো এই যে তাপমাত্রা বাড়ালে চাপ ও গতিশক্তি বাড়ে। তো আমাদের সমাধান হলো গিয়ে এ নাম্বার, চাপ ও গতিশক্তি বাড়বে। এটা থিওরি কোয়েশ্চেন, মুখস্থ রাখা ভালো। এইখানে যে কোয়েশ্চেনটা আছে এটা না কোনো জায়গায় চেঞ্জ হয় না, সেম এরকম ভাবেই আসে আর রিপিট হয়। আর এটার সলিউশন হলো গিয়ে যখন তোমার কোনো গ্যাসের অণুর সংখ্যা দেয়া থাকবে আর হলো গিয়ে দ্রুতি দেয়া থাকবে, দ্রুতি যত দেওয়াই থাকবে ততই হবে হলো গিয়ে আমার আরএমএস বেগ। তো এটা এটা একটা ফর্মুলা মনে রাখতে পারবো যে আমার গ্যাসের অনুসংখ্যা যদি এন দেওয়া থাকে আর দ্রুতি যত দেওয়া থাকবে আরএমএস বেগ ততই হবে। এটা খুব রিপিট হয়েছে এই কোয়েশ্চেনটা। এই কোয়েশ্চেনটা চাইলে তোমরা মানে আলাদা করে হাইলাইট করে রাখতে পারো, বা এই কোয়েশ্চেনটাই শুধু নোট, ছোট স্টিকি নোট পাওয়া যায়, স্টিকি নোটের মধ্যে লিখে রেখে দিতে পারো যে এই কোয়েশ্চেনটা উইদাউট এনি চেঞ্জ এরকমই আসে। তো এইখান থেকে, এই টপিক থেকে আমি এই কয়েকটা প্রশ্নই রাখছিলাম। কোশ্চেন ঘুরে ফিরে এগুলাই আসবে, তোমরা প্র্যাকটিস করলে পারবা। আর বারবার বলতেছি, সেকে যেহেতু ক্যালকুলেটর আছে তোমরা ক্যালকুলেটর হ্যাক্স গুলা দেখে নিবা। আর যদি অন্যান্য ভার্সিটি টার্গেট থাকে তো ওইরকম ভাবে প্রিপারেশন নাও, যে ক্যালকুলেটর ছাড়া প্রিপারেশন নাও, পরে আর কি সেকের পরীক্ষার আগে 1-2 দিন ক্যালকুলেটর দিয়ে করে ফেললাম। এখন আসি, এখন হলো টাইপ 4। এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, শুধু হলো গতিশক্তির বিষয়টা ইম্পর্টেন্ট। স্বাধীনতার মাত্রা যেটা হলো গিয়ে এক পরমাণুর ক্ষেত্রে হলো গিয়ে আমার 3, দ্বিপরমাণুর ক্ষেত্রে 5, আর বহু পরমাণুর ক্ষেত্রে 6। আর এখানে একটা জিনিস আছে যে কার্বন ডাই অক্সাইড বহু পরমাণু হলেও এর স্বাধীনতার মাত্রা কিন্তু 5, এই জিনিসটা। আর গতি শক্তির ক্ষেত্রে না, এখানে দেখো যে জিনিসটা লেখা আছে যে F/2, এফ জিনিসটা হলো গিয়ে আমার স্বাধীনতার মাত্রা। বাট নর্মালি যেটা হয় আমরা সব সময় 3/2 এনআরটি দিয়েই করি, 3/2 এনআরটি অথবা 3/2 কেটি এইরকম দিয়ে আমরা করি, কারণ জিএসটি অ্যালাউ করে না। জিএসটি সাস্ট তো সাস্ট ভাই, সাস্টে সবসময় আলাদা ভাবেই থাকে, ওদের অ্যালাউ করার রিজন আছে, কারণ ওদের কোয়েশ্চেন গুলো কঠিন হয়। বা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং যত ইউনিভার্সিটি আছে সবগুলাতেই তোমার ক্যালকুলেটর অ্যালাউ করে। যেহেতু জিএসটি তে কাইন্ড অফ ভার্সিটির মতোই ইয়া হয়, তো সেই ক্ষেত্রে জিএসটি তে অ্যালাউ করে না। এবার করবে না, জিএসটি তে কোনোবারই করে না, এবার করার পসিবিলিটিও খুব কম। আর জিএসটি যে ড্রামা শুরু করছে কয়দিন পর পর, এ ও বের হয়ে যায়, এ বের হয়ে যায়। যাই হোক,
তো এখন আমরা কিছু কোশ্চেন সলভ করলে হয়তো বা বুঝতে পারবো। তোমরা করবা কি সব সময় 3/2 ধরে করার ট্রাই করবা, কারণ আমাদের যত মানে কোশ্চেন ব্যাংকে যত তুমি সলিউশন দেখবা ম্যাক্সিমামই 3/2 ধরে করা। তুমি যদি এই যে এইখানের এই ফর্মুলা অনুযায়ী করতে চাও F/2 বা স্বাধীনতার মাত্রা দিয়ে যদি করতে চাও, দেখবা যে আনসার মিলবে না। তারপরেও ডাবল চেক করার জন্য সবার আগে সবার সলিউশন করলা, ধরো তুমি হলো স্বাধীনতার মাত্রা দিয়ে সলিউশন করলা, ওইটা পাইতেছো না, তখন তুমি শিফট করবা হলো 3/2। কিন্তু তুমি যদি দেখো যে তোমার হলো স্বাধীনতার মাত্রা দিয়েও আছে আবার হলো 3/2 দিয়েও আছে, তখন চোখ বন্ধ করে 3/2 দিয়ে দাগাই দিবা। তার কারণ কি জানো? তার কারণ হলো গিয়ে যখন আমাদের এই কোয়েশ্চেন গুলা করা হয় তখন হলো গিয়ে আগের নিয়মগুলো মেনে সলিউশন চেক করা হয়। আর আগের বেশিরভাগ সময় 3/2 ধরে আনসার বের করা হইতো। তো এইখানে দেখো, এখানে একটা কোয়েশ্চেন দেয়া আছে যে গ্যাসের চাপ একক আয়তনে গতিশক্তি কত অংশ হবে। গতিশক্তির ইয়াটা কি? E = 3/2 এনআরটি না? আর এনআরটির ক্ষেত্রে আমি কি লিখতে পারি? মানে পিভি = এনআরটি, তো 3/2 টিভি। আমার এখানে আয়তন কত? আয়তন হলো 1। তাহলে আমার এখানে যদি আমি পি এর মান বের করতে যাই, E = 2/3। এটাই হলো আমার এই যে 2/3 সমাধান। তারপরে কি 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2টি অক্সিজেন পরমাণুর গতিশক্তি কত? তো একটা অণুর ক্ষেত্রে আমার কত হবে? একটা অণুর ক্ষেত্রে হয় হলো আমার 6.1 × 10⁻²1। তো দুইটার ক্ষেত্রে আমার কি হবে? জাস্ট 2 দিয়ে গুণ করে দিলে আমার আনসারটা বের হয়ে যেতেছে। এখানে কিছু মানে জাহাঙ্গীরনগরে আগে কিছু সহজ কোশ্চেন করতো, রিসেন্টলি একটু কোশ্চেন বা ক্যালকুলেশনটা একটু টাফ করছে। আর এটা অনেকটা ভ্যারি করে হলো শিফট অনুযায়ী। ধরো সকালের শিফটের কোশ্চেন ইজি হলো, দুপুরেরটা কঠিন হলো, বা ছেলে তখন তো শিফট অনুযায়ী তো কোশ্চেন সেম থাকে। ধরো আজকে যারা পরীক্ষা দিচ্ছে তাদের সবগুলো কোশ্চেন ইজি হলো, কালকে যারা পরীক্ষা দিবে তাদের সবগুলো কঠিন হলো, যদিও এখন সিস্টেম করছে শিফট অনুযায়ী চান্স পাওয়ার। আচ্ছা, গ্যাসের গতিশক্তি গতি তত্ত্ব অনুসারে 0 কেলভিন তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি কত হবে? তো গতিশক্তির ক্ষেত্রে কি তোমার হলো গিয়ে তাপমাত্রা সমানুপাতিক। এই যে এখানে দেখো তাপমাত্রা সমানুপাতিক হয়। তো আমার যেহেতু 0 তাপমাত্রা, তাহলে সেইটা আমার আনসার তাপমাত্রা মানে আমার তাপমাত্রা যেহেতু 0, আমার গতিশক্তিও হবে হলো গিয়ে 0। ওকে। এইখানে আসলে এই চ্যাপ্টারটা এত ইজি যে এখান থেকে বেশি কোশ্চেন আমি নিতে পারি নাই। কোশ্চেন খুব ওরকম পাই নাই যে এই কোশ্চেনটাতে তোমরা আটকায় যাবা বা ওরকম কোনো কিছু। তারপরে যদি আটকায় যায় তাহলে তো টাস্ক গ্রুপ আছে, ওখানে দিও, সমস্যা নাই। এখন আসি শিশিরাঙ্ক। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এটা তোমরা পড়তে পারো সেকের জন্য। এই যে যেটা বলছিলাম শুরুর দিকে, যে আপেক্ষিক আর্দ্রতার যে ফর্মুলাটা আছে সেটা হলো f/F। কিন্তু আহ এইবার না কোনবারই যেন করছিল যে এইখানে f এর জায়গায় করছে কি F এর সংজ্ঞা দিছে যে শিশিরাঙ্কে সম্পৃক্ত বায়ুচাপ, আর হলো এখানে f দিয়ে দিছে যে বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত বায়ুচাপ। তো সেই ক্ষেত্রে আমার ফর্মুলাটা কি হয়ে যাবে? পুরোটা চেঞ্জ হয়ে যাবে না? তো সেক্ষেত্রে আমার ফর্মুলাটা এরকম আসতেছে। তো ম্যাক্সিমামই এইটা দাগায় আসছিল। পরীক্ষার হল থেকে বের হওয়ার পর যখন আমরা ডিসকাস করতেছিলাম, বলছিলাম যে এইটা তো এরকম দেয়া আছে, এটা এরকম দেয়া আছে, সংজ্ঞা অনুযায়ী তো উল্টা হয়। তখনই সবার আর কি ইয়ে হয়েছিল। আসলে মনে হয় যে একটা এমসিকিউই তো, বাট একটা এমসিকিউ এর যে কদর কতটুকু, 0.25 এর জন্য যখন কারো চান্স মিস হয় তখন সে আর কি বুঝতে পারে। যাই হোক, তোমরা এই ফর্মুলা গুলা ভালোভাবে খেয়াল করবা যে কোনটাতে কোন জিনিসটা কোনটার জন্য আইডেন্টিফিকেশন করা হতো। যেমন এখানে কি, এখানে হলো গিয়ে আমার এখানে কিন্তু আমার f আর F যেটা দেয়া আছে, ওই জিনিসগুলো তুমি যদি না জানো, তুমি যদি শুধু সূত্র পড়ে যাও যে আমার হলো সূত্র হলো f/F, বাট তুমি জানো না যে f টা কি F টা কি, তাহলে তোমার আটকায় যাওয়ার পসিবিলিটি আছে। তারপরে এখানে দেখো, এখানে কিছু থিওরি আছে। এই থিওরি গুলা মুখস্থ রাখা মানে মাস্ট, এই চ্যাপ্টারের জন্য এগুলা খুব বেশি দরকার। তারপরে হলো এখানে আরেকটা, এটা যদিও গড় মুক্ত পথের, বাট এই জিনিসটা হলো যে শুধুমাত্র গড় মুক্ত পথের ক্ষেত্রে তাপমাত্রা সম্পর্কটাই শুধু সমানুপাতিক হয়, আর বাকিগুলাই হলো গিয়ে ব্যস্তানুপাতিক হয়। এটা তোমরা একটা ইজি শর্টকাট মনে রাখতে পারো, তাহলে তোমাদের হলো গড় মুক্ত পথের সংজ্ঞাটা। আর গড় মুক্ত পথ আসেই না ভার্সিটিতে, খুব রেয়ারলি আসে। যাই হোক, তো এখানে আমরা কিছু ম্যাথ করি। এখানে বলছে হলো 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 70% এবং শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ হলো গিয়ে 14 14 × 10⁻³ এখন ওই তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ কত? তা আমার এখানে দেয়া আছে কি, এখানে শিশিরাঙ্কেরটা কি, শিশিরাঙ্কেরটা হলো f, আমাকে বের করতে হবে কি, আমাকে বের করতে হবে হলো F। তো আমার হলো সংজ্ঞা কি, f/F ইন্টু 100%, এই যে আমার হলো আপেক্ষিক আর্দ্রতা। তো সেই ক্ষেত্রে আমি এটারে কি লিখতে পারি? 14 × 10⁻³ অবভিয়াসলি আমারটা 10⁻³ হবে সব, আর অপশনও সবগুলো দেওয়া আছে, যদিও আমার সেকে অপশন দেওয়া থাকবে না।
তারপর হলো এফ থাকলো আমার, যেহেতু এটা বের করতে হবে। এখানে থাকলো হলো গিয়ে আমার 70। তো 70 থাকলে আমি হলো গিয়ে এখানে জাস্ট এফটা এখানে নিয়ে 7টা এখানে যদি নিয়ে আসি, তাহলে তাহলে আমার থাকে কি? তাহলে আমার থাকে হলো গিয়ে তোমার, সরি এখানে 70%, তো 100 থাকবে। তো এই পাঁচটা যদি ক্যালকুলেশন এখানে করি, 10⁻³ ইন্টু 100, এখানে এখানে কাটা দিতেছে, 7 দিয়ে কাটলে আমার হলো 2 আসতেছে। তাই এখানে তো ঝামেলা হয়। হুম, 20 × 10⁻³ এই হলো আমার সলিউশন। এটা ক্যালকুলেটরে দিলে ইজিলি করে দিবে ক্যালকুলেটরে। আচ্ছা, ক্যালকুলেটরে কিন্তু সমীকরণের সমাধান করা যায়। ধরো একটা সমীকরণ দেয়া আছে, তোমরা জাস্ট এইটুকু লিখলা, এই জিনিসটা লিখলা, এই জিনিসটা মানে এইভাবে এই ফরম্যাটে, এক্সাক্ট এই ফরম্যাটে কিন্তু তোমরা তুলতে পারবা। তোমাদের এই যে এরকম করে না করলেও হবে, এরকম ফরম্যাটে তুলে জাস্ট হলো গিয়ে ক্যালক দিয়ে সলভ চাপ দিলে তোমার হলো এফ এর মানটা দেখাবে। তো এত কিছু না লিখলেও হয়। তো এগুলো হয়তো বা তোমরা পারো বা জানো কেমনে করতে হয় ক্যালকুলেটরে। তারপরেও ক্যালকুলেটরের রাকিব ভাইয়ার হ্যাক্স আছে, তারপরে বিপ্লব ভাইয়া নিজেও কিছু ক্যালকুলেটরের হ্যাক্স দেখাইছে, ওগুলো দেখে নিও। আচ্ছা, এই এই কোয়েশ্চেনটা দেখো যে কোনো একদিনে বায়ুমণ্ডলের তাপমাত্রা 20°C এবং শিশিরাঙ্ক 15°C। তো 20° এবং 15° তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যথাক্রমে 4 এবং 2 মিটার পারদ হলে আপেক্ষিক আর্দ্রতা কত? তো এইখানে একটা জিনিস বুঝতে পারবা, যখন আমার হলো ডিফারেন্সটা দেয়া থাকবে অর্ধেক, এখানে দেখো 2-এর ডাবল দেয়া আছে না, বা 4-এর অর্ধেক দেয়া আছে, তো সেই ক্ষেত্রে তুমি চোখ বন্ধ করে 50% লাগাইতে পারো। এরকম আরো কিছু কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলে দেখবা। এই চ্যাপ্টারটা অনেক ইজি। আর এই জিনিসটা হলো সবচেয়ে মানে মানে কি বলে, দরকার নাই, কোনো দরকার নাই। তোমরা যদি তারপরেও পড়তে চাও, তাহলে হলো যখন কিনা তোমরা সলিউশন করবা, কোনো কোয়েশ্চেনের সলিউশন করবা, তখন এই ফর্মুলা দিয়ে সলিউশন বের করবা। কারণ √2টা হিসাব করা একটু টাফ হয়ে যায়। আর ম্যাক্সওয়েলের ক্ষেত্রে হলো নিচে √2 আছে, এইভাবে মনে রাখতে পারো যে ম্যাক্সওয়েলের ক্ষেত্রে √2 থাকে নিচে, আর ক্লসিয়াসের ক্ষেত্রে থাকে না। বাকি সব কিন্তু সেম। দেখো √2 বাদে দুইটা ফর্মুলা সবকিছুই সেম, জাস্ট কপি পেস্ট করে দিছে। কাইন্ড অফ এরকম যে দোস্ত আমি তোরটা কপি করলাম, পরে আরেকজন বলে যে হ্যাঁ কপি কর, ঠিক আছে, বাট আমারটা যে কপি করছে যাতে না বোঝা যায়। কাইন্ড অফ ওইরকমই। দেখো জাস্ট শুধু এখানে যদি আমি √2 দিয়ে দিই, তাহলে কিন্তু এটা ম্যাক্সওয়েলেরটা হয়ে যেতেছে। আর হলো এখানে একটা সমীকরণ আছে, এটা লাগে না যদিও, কিন্তু ভার্সিটিতে আমাদের এখন লাগতেছে। আমাদের ফিজিক্স কোর্স আছে, তো এখানে এই জিনিসটা নিয়ে বিস্তর আলোচনা আছে। তো আমরা কয়েকটা এমসিকিউ তে যাই। এমসিকিউ এর ক্ষেত্রে উপরে কিন্তু যখন কিনা এই যে দেখো, এইখানে পড়ানোর সময় আমি কি বলছিলাম যে গড় মুক্ত পথ শুধু তাপমাত্রার সাথে সমানুপাতিক সম্পর্ক, বাকি সবকিছুর সাথে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখানে দেখো কি চাইছে, গ্যাসের অণুর গড় মুক্ত পথ ও ঘনত্বের মধ্যে সম্পর্ক কি, চোখ বন্ধ করে 1/, মানে ব্যস্তানুপাতিক, তাহলে কি 1/ρ। তারপরে কি আরেকটা কোয়েশ্চেন যে একটি গ্যাসের অণুর ব্যাস দেয়া আছে, প্রতি ঘন সেন্টিমিটার অণুর সংখ্যা দেয়া আছে, আবার হলো গিয়ে গ্যাসের অণুর গড় মুক্ত পথ বের করতে বলছে। ডিউতে তো মনে হয় ক্যালকুলেটর অ্যালাউ করে, করে না, ডিউতে অ্যালাউ করে না মোস্ট প্রবাবলি। তো এইসব কোশ্চেনের সলিউশন বের করতে গেলে না তোমার জন্য মানে এগুলো আসে না তেমন। এটা কত সালে আসছিল, 16 সালে আসছিল, 16-17, অনেক আগে আসছিল। আর এই কয়েকটা কোশ্চেনই আসে ঘুরে ফিরে। তো দেখবা যে এই এই কোশ্চেনটার ক্ষেত্রে, এই কোশ্চেনটা আমি আমি নিজেও এই টাইপটা পুরোপুরি স্কিপ করছিলাম, কারণ এখানে হলো যে থিওরি জিনিসটা, এই টাইপের থিওরি জিনিসগুলাই আসবে এই টপিক থেকে, আর তেমন কিছু আসে না। তো এখানের সলিউশনটা তোমরা ক্যালকুলেটরে করবা, যেহেতু সেকে ক্যালকুলেটর আছে, তো ক্যালকুলেটর বেসড ম্যাথ দিতে পারে। তারপরে তোমরা এই ফর্মুলা গুলো দেখে নিবা। যখন সলভ করবা, এই যে দেখো ওরা কি দিয়ে সলভ করছে, ওরা কিন্তু √2 দেয় নাই। আমিও কি বলছি যে যখন তোমরা সলভ করবা, তখন হলে ক্লসিয়াসের সমীকরণ দিয়ে সলভ করবা। আর এমনি যখন কিনা থিওরি বা কোনো কিছু আসবে, তখন হলো যদি ম্যাক্সওয়েল উল্লেখ করে দেয়, তখন √2 বা ম্যাক্সওয়েলেরটা ইউজ করবা। এই ছিল আজকের জন্য এই টপিক 6টা। আহ এই গ্যাস এই এই আদর্শ গ্যাসের চ্যাপ্টার থেকে না তেমন কিছু আসে না। আসার মতো হলো এই জিনিসটা, তারপরে হলো গতিশক্তি, আর হলো এই জিনিস, আর এই জিনিস। এগুলা ছাড়া তেমন কিছুই আসে না। এগুলা জিনিসগুলোই তোমরা বারবার রিভিশন দাও। অন্যান্য ভার্সিটির কোয়েশ্চেন অ্যানালাইসিস করলেও দেখবা যে ওই ঘুরে ফিরে কয়েকটা জিনিসই তোমাদের রিপিট আসতেছে। তো আজকের জন্য এটুকুই। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তো বইলো। আর তোমাদেরকে কালকের জন্য যে টাস্ক গুলো আমি দিব, সেটা হলো গিয়ে যে আমি ম্যাথ ক্লাসে কিছু প্রবলেম সলভ করি নাই, বলছি যে এগুলো তোমরা করবা। তোমরা স্লাইডটা দেখবা, স্লাইডে যতগুলা প্রবলেম আছে সবগুলা তো সলভ করবাই। আর যেগুলা বলছি যে এগুলা সলভ করে দিবা, ওগুলা হলো আলাদা করে লিখবা, বা আলাদা করে রেড পেন বা
ব্লু কালার পেন দিয়ে ওগুলার কোশ্চেন গুলা লিখে তারপরে ওগুলার সলিউশন বের করবা। আর কোশ্চেন ব্যাংক যেটা আছে ভার্সিটি কয়ের, ওইটার কয়টা চ্যাপ্টার পড়াইছি, বহুপদী পড়াইছি আর হলো আদর্শ গ্যাস পড়াইছি, ইজিলি শেষ করতে পারবা একদিনের মধ্যে। তারপরে আমি তোমাদেরকে টাইম দিতেছি হলো কালকের 12টার মধ্যে। কালকে তোমাদের কোনো এক্সাম নাই মোস্ট প্রবাবলি, তো সেই ক্ষেত্রে 12টার মধ্যে তোমরা। হ্যাঁ, রেকর্ড দিয়ে দেওয়া হয়েছে। তোমাদেরকে কি ভাইয়া কি বলে এটাকে, ড্রাইভ লিংক শেয়ার করছে কিনা জানি না, বাট আমি ভাইয়াকে দিয়ে দিছি। রেকর্ড হয়ে গেছে, রেকর্ড অলরেডি দুপুরেই আমি দিয়ে দিছিলাম। আচ্ছা, যেটা বলতেছি, আমাদের হলো মিটিংও শেষ হয়ে যাবে একটু পরে, বেশি সময় নাই। তো তোমরা করবা কি, আদর্শ গ্যাস আর বহুপদীর যতগুলা কোয়েশ্চেন আছে ভার্সিটি কয়ের, সবগুলা টাইপ থেকে আমি যেগুলা করাইছি সবগুলা টাইপ থেকে যেন কোয়েশ্চেন তোমরা সলভ করো। খাতা দরকার হলে একটা খাতার পেজ নিবা, এরকম ধরো আহ সরি, ধরো এই যে একটা খাতা, এমনি ভাঁজ করলাম। ছোট ছোট ভাই, তোমাদের হলো গিয়ে তোমরা সলভ করতেছো কিনা এটা ম্যাটার করে। ছোট ছোট করে লিখে সলভ গুলা করবা। রিটেন পরীক্ষা তো, তোমাদের হলো হাতে কলমে করার প্র্যাকটিসটা না থাকলে পরীক্ষা হলো তোমাদের জন্য প্যারা হয়ে যাবে। আর এটাতে সত্যি কথা, আমরা নিজেরাও যখন কিনা ভার্সিটিতে মানে ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতেছিলাম, তখন ভাবছিলাম এগুলো করে কি হবে, বাট এই যে তুমি যখন এখন খাতায় প্র্যাকটিস করবা, বা ছোট লেখা ছোট হওয়া কিন্তু এখন তোমার জন্য ইম্পর্টেন্ট। কারণ তুমি জিএসটির কোশ্চেন কি করে জানো, জিএসটির কোশ্চেন যদি দেখো তাহলে তো বুঝবাই যে এরা এত কিপটামি করে। এই একটা লাইনে কোশ্চেন দেয়, এইটার নিচে নিচে একদম নিচে নিচে অপশন দেয়। অপশন যে চারটা আছে তুমি দেখবাও না যে চারটা অপশন আছে, তোমার খুব মানে অনুবীক্ষণ যন্ত্র লাগবে এরকম অবস্থা। তো সেই ক্ষেত্রে তোমরা যদি হাতের লেখাটা একটু ছোট করে প্র্যাকটিস করো কোশ্চেন সলভ করার, তাহলে জিএসটির কোশ্চেনে তোমাদের জন্য হলো গিয়ে কোশ্চেন সলভ করা ইজি হয়ে যাবে। আর আমাকে যখন নাকি টাস্ক গুলা দিবা, তখন হলো ওকে চারটা ভাগ করবা, এই ভাগে আচ্ছা, নেটওয়ার্ক প্রবলেমের কারণে হয়তো বা। আচ্ছা, তোমাদেরকে যেটা বলতেছিলাম যে তোমরা একটা পেজকে 4 ভাগ করে ওইখানে কোশ্চেন গুলা সলভ করে দিবা। আবার এত ছোট করো না যাতে কোশ্চেনই না বোঝা যায়। দরকার হলে পেজ নাম্বার লিখলা, তোমাদের কিন্তু ইয়া দেয়া আছে কি বলে, কোশ্চেন ব্যাংক প্রোভাইড করা আছে, ম্যাটেরিয়ালস গ্রুপটাতে দেয়া আছে এর টেলিগ্রাম চ্যানেলে। তো ওইখান থেকে তোমরা চাইলে কোশ্চেন গুলা লিখে, কোশ্চেন নাম্বার লিখে ইয়া করতে পারো। আমি বলতেছি না যে তোমাদের সবগুলা করা লাগবে। ধরো তুমি একটা টাইপের কয়টা, অনেক সময় 10টা 20টা বা 25টা বা 15টা ম্যাথ দেওয়া থাকে, তো 10টা 20টা 25টা তোমার করার দরকার নাই। ধরো তুমি একটা টাইপ করছো, একটা টাইপের হাইস্ট 5টা বা 6টা ম্যাথ করলা। তোমার টাইপ আছে কয়টা, বহুপদীতে টাইপ ছিল মনে হয় 8টার মতো। 5 8 40টা ম্যাথ তোমার জন্য এনাফ, এর চেয়ে বেশি দরকার নাই। তো এইভাবে একটু প্র্যাকটিস করো। আর একটা জিনিস কি, যে তোমাদের কাছে এগুলো প্যারা লাগতে পারে যে টাস্ক দিলাম না, সমস্যা কি, এটা সেটা দিও না। তোমার যদি মন না চায় তুমি দিও না। আচ্ছা, কি লিখছো যে খাতায় করে দেখাতে হবে এক্সামে? কোন এক্সাম? বিপ্লব ভাইয়ের এক্সামে? সেকে হলো গিয়ে, দাঁড়াও সেকের কথাটা বলি, স্ক্রিনটা শেয়ার করে 1 মিনিট। সেকের ক্ষেত্রে যেটা হবে, সেকে তোমার হলো একটা নর্মাল পে, এরকম একটা পেজ থাকবে। এখানে কোশ্চেন থাকবে, কোশ্চেনের নিচে একটু জায়গা থাকবে, আর এই পাশে হলো রাফের জায়গা থাকবে। এটা পুরোটাই রাফের জন্য জায়গা থাকবে, এখানে তুমি হলো জাস্ট আনসার লিখবা। কোশ্চেনের নিচে যেই জায়গাটা আছে ওইখানে তুমি কোনো ধরনের প্রসেস দেখাইতে যাবা না, কোনো দরকার নাই, জাস্ট শুধু এক লাইনে আনসারটা লিখে এখানে বসাই দিবা। রাফ যা করার এখানে করো। আর আমি তোমাদেরকে সাজেস্ট করব যে সেকের পরীক্ষা দিতে যাওয়ার সময় আইদার মেকানিক্যাল পেন্সিল আছে কিছু, যে শীষ কলম বলে, যে তুমি হলো গিয়ে যে শীষ পেন্সিলও বলে অনেক সময়, তো ওগুলা ইউজ করবা। একটা ইরেজার নিয়ে যাবা অথবা নর্মাল কাট পেন্সিল নিয়ে যাবা, নিয়ে যাওয়া এখানে রাফ গুলা যা করবা, কারণ অনেক সময় হয় কি যে তোমার একটা ম্যাথ অনেক বড় হয়ে গেল, বা তুমি রাফ করতে করতে বড় পুরো জায়গাটা ভরাই ফেলছো, কলম ইউজ করতেছো, তুমি কিন্তু পরে আর কাটাকাটি করতে পারবে না। তুমি যদি পেন্সিল ইউজ করো, তুমি কিন্তু কোশ্চেনের উপরেও হালকা করে লিখে ওটা মুছে দিতে পারো, সমস্যা নাই। তো ধরো এখানে হলো আমার 1 নাম্বার কোশ্চেন দিছে, এটা একটা কোশ্চেন দিছে, এখানে একটু জায়গা ফাঁকা, দেন এখানে আমার আরেকটা কোশ্চেন দিছে। এখানে জাস্ট তুমি উত্তরটা লিখবা, ধরো উত্তর আমার ক, এখানে আমার খ উত্তর, এখানে আমার গ উত্তর, জাস্ট তুমি এইটুকুই লিখবা, আর কিচ্ছু লেখার দরকার নাই। তোমার হলো জাস্ট, আসলে কি টিচাররা খুব অনেকগুলা খাতা হয়, ধরো পরীক্ষা কত দেয়, এইবার গতবার পরীক্ষা কত দিছিল, 4000 প্লাস মনে হয় পরীক্ষা দিছিল।
তো সেই ক্ষেত্রে এত পরীক্ষার্থীর একই আনসার বারবার চেক করা বা প্রসেস সহ চেক করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তোমরা যেটা করবা যে শুধুমাত্র আনসারটা লিখে রাখার চেষ্টা করো। বিপ্লব ভাইয়ের এক্সাম গুলা দাও, তাহলে তোমরা ফরম্যাট বুঝতে পারবা। তো বিপ্লব ভাই কিন্তু শুধুমাত্র আনসারটা লিখতে বলে, প্রসেস দেখাইতে বলে না। তোমার আনসারটা যদি, এই যে একটু আগে আমরা একটা ম্যাথ করছিলাম না, যে হ্রদের গভীরতার ক্ষেত্রে 10.2 ধরে আমরা করছি। তো সেই ক্ষেত্রে তোমার আনসার, একটা আনসার কি আসছিল জিএসটি কোশ্চেনে, যেরকম অনেক মানে কাছাকাছি আনসার দেওয়া ছিল। তো সেই ক্ষেত্রে তোমার যদি 10.3ও তুমি লেখো, ধরো তোমার আনসার 10.2, তুমি 10.3 লিখছো, সেকে তোমাকে এটা কাউন্ট করবে, এটাতে তোমাকে মার্ক দিবে। ওটা নিয়ে প্যারা নাই। তো হয়তোবা বুঝতে পারছো কি বলতে চাইছি, বা কিভাবে পরীক্ষায় তোমরা লিখবা। এখানে রাফ দেয়া থাকবে, পেন্সিল নিয়ে যাবা, লিখবা, হালকা করে লিখবা, মুছবা, দেন আবার সলভ করবা। খাতাটা নিট অ্যান্ড ক্লিন থাকাটাও ভালো, যদিও এগুলা অনেকে বলবে যে এগুলা ম্যাটার করে না, বাট একটা জিনিস কি যে একজন টিচার যখন খাতা দেখে, ওনার সারা দিনের ক্লান্তি টান্তি পরে যখন খাতা নিয়ে বসে, তখন যদি দেখে যে হিজিবিজি করা, তাহলে এমনিতেও মেজাজ গরম হয়ে যেতে পারে, বলা যায় না আসলে। যদিও অ্যাডমিশন পরীক্ষার বিষয়টা টোটালি লাকের উপর ডিপেন্ড করে। আমি নিজেও ভাবি নাই যে আমার রেজাল্ট আসবে, কারণ আমি রোল ভুল লিখছিলাম। রোল লিখতে বলে হলো একটা তোমার ভর্তি পরীক্ষার রোল, আর একটা হলো গিয়ে তোমার এসএসসির রোল। আমাদের নিয়ে যেতে বলছিল এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড। তো এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড যদি তুমি দেখো, এখানে যে রোলটা দেয়া থাকে ওইটা কিন্তু আহ কিসের রোল দেওয়া থাকে, এসএসসি রোল মনে হয় দেওয়া থাকে। তা আমি রোল লিখতে ভুল করছিলাম। তো রোল লিখতে যে ভুল করছি এটা আমার মনে নাই। আমি বাসায় এসে পড়ছি, পরীক্ষা টরীক্ষা দিয়ে অন্য প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছি। তো ভর্তি হওয়ার পরে হঠাৎ করে সাডেনলি আমার মাথায় আসলো, আচ্ছা আমি যে ভর্তি হয়েছি, আমার একটু ফর্মটা দেখি তো। ফর্মে যাই দেখি যে আমার রোল তো এইচএসসি রোল তো এটা না, এইচএসসি রোলের জায়গায় আমি এসএসসি রোল লিখছি। পরে আমার মাথায় আসছে আমার তো সেকে পরীক্ষার রোল ভুল লিখছি। হোয়াট এভার। তো আমি কখনো এক্সপেক্ট করি নাই যে আমার রেজাল্ট আসবে। তো রেজাল্ট আসার পর আমি বাসায় জানাইও নাই। জানাইছি এমন সময়, বা এমন সময় জানতে পারছে যে দৌড়াদৌড়ি করে দেন ভর্তি হওয়া লাগছে এখানে। রিগ্রেট করি না, রিগ্রেট করার কিছু নাই। সেক ভালো আছে। এখন একটা জিনিস ডিপেন্ড করতেছে তোমার প্যাশনের উপর। তোমার যদি ইঞ্জিনিয়ারিং প্যাশন থাকে, তো আমি পার্সোনালি তোমাদেরকে সাজেস্ট করবো যে সেকে আসো। তোমরা, তোমাদের যদি সিএসসি নিয়ে প্যাশন থাকে, তোমরা ঘাটাঘাটি করলে দেখতে পারবা। আমি খুব মানে ভালো নামি একটা প্রাইভেট ইউনিভার্সিটি ড্যাফোডিল ছেড়ে আসছি। যদি এখন অনেকে এটা পার্সোনালি অনেকে বলবে যে বোকামি করছি, এটা সেটা অনেক কিছু, বাট তোমরা যদি সেকের র্যাঙ্কিং দেখো বিভিন্ন কোডিং প্রোগ্রামিং এ বা কন্টেস্টে যদি দেখো, তাহলে দেখবা যে আহ সেক একটু আগায় আছে। মানে সেক একটা কলেজ, ভার্সিটি কিন্তু বলে না, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, সাস্টের আন্ডারে। আন্ডারে থেকেও ওরা যে এত ভালো করতেছে, এটা আসলে একটা প্রশংসার বিষয়। তো ওই কারণে আমি এখানে আসছি। আর একটা জিনিস কি যে প্রাইভেট, পাবলিক, ন্যাশনাল, এগুলো কোনো কিছুই ম্যাটার করে না। ম্যাটার করে হলো তোমার উপর। তুমি যদি পড়ালেখা করো, তুমি সব জায়গা থেকেই শাইন করতে পারবা। তো সেক্ষেত্রে আমি বলবো যে তোমার চান্স হোক বা না হোক, তুমি যে ইফোর্ট দিচ্ছ, এটাই হলো তোমার জন্য মেইন। আর কোনো কিছুর দরকার নাই। তুমি তোমার মতো পড়ালেখা করতে থাকো, ইফোর্ট দিতে থাকো, ডেইলি পড়ালেখা করো। আজকে করলাম, কালকে করলাম না, ছাইড়া দিলাম, রোজার জন্য হইতেছে না। রোজার মাসটাতে দরকার হলে তুমি 2 ঘন্টা পড়ো, 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা পড়ো, সমস্যা নাই। কিন্তু পড়ো। পড়ালেখা বন্ধ করলে সমস্যা, একবার ছেড়ে দিলে ওইটা সহজে আর ধরা যায় না। তো সেক্ষেত্রে তোমাদের কষ্ট হলেও তোমরা একটু পড়ালেখা করো। কারণ আর রোজার দিনে বুঝছো বরকত পাবা। তুমি দেখবা যে তুমি একটু পড়ছো, তোমার অল্প পড়াতে তোমার পড়া মনে থাকতেছে। তো সেই ক্ষেত্রে টাইমটা চুজ করে নাও যে সেহরির পরে পড়বা, নাকি একদম সেহরির আগে পড়ে সেহরি খেয়ে ঘুমাবা। তো সেই ক্ষেত্রে তোমাদের জন্য এইটুকুই সাজেশন থাকলো। আর যেই টাস্ক গুলা দিছি ওগুলা সাবমিট করো। মিনিমাম 40টা, ম্যাথের ক্ষেত্রে যেহেতু 8টা টপিক আছে, মিনিমাম 40টা কোশ্চেন যেন যারা সাবমিট করবা, 40টা কোশ্চেন যেন থাকে, 5টা 5টা করে প্রত্যেক টপিক থেকে। আর আদর্শ গেছে যেহেতু 6টা আছে, গড় মুক্ত পথের টপিক থেকে তোমরা কোশ্চেন সলভ একটা করো, দরকার নাই, একটা করলেই হবে। মোর দেন এনাফ। এটার জন্য এখান থেকে ধরলা একটা করলা। আর বাকিগুলা থেকে যদি তুমি, এইটা থেকে তোমরা হলো গ্রাফ গুলা সাবমিট করবা, এটার যে গ্রাফ গুলা আছে এগুলা তোমরা সাবমিট করবা গ্রুপে। আর হলো গিয়ে এখানে কয়টা, 5টা না? তো 5 5 25টা হইতেছে, আর এখান থেকে একটা, 26টা।